আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশ কয়েকটি লেকচারে রক্ত সংবহন তন্ত্র নিয়ে আহ, রক্ত সংবহন তন্ত্রের উপাদানগুলো নিয়ে বিস্তারিত কথা বলে আসছি। আজকের এই লেকচারে আমরা মানুষের শ্বেতরক্ত কণিকার বাকি যে অংশটি রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা এর আগের লেকচারে মানুষের শ্বেতরক্ত কণিকার লিম্ফোসাইট এবং মনোসাইট এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের এই লেকচারে আমরা লিম্ফোসাইটের একটি গুরুত্বপূর্ণ আমরা লিম্ফোসাইট বলেছিলাম যারা মানুষের শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি কথা বলেছি। এগুলো আপনারা দেখেছেন এর আগের লেকচারে। আজকের এই লেকচারে আমরা লিম্ফোসাইটের আরেকটি গুরুত্বপূর্ণ সেল, ন্যাচারাল কিলার সেল আলোচনা করব এবং মানুষের দানাদার শ্বেতরক্ত কণিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে, আমরা চলুন আজকের এই লেকচারে যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করে আসি। আমরা সেখানে চলে শ্বেতরক্ত কণিকার আজকের ক্লাসে যেটি দেখবো সেটি হচ্ছে শ্বেতরক্ত কণিকার যে দ্বিতীয় অংশ, সেটি আর কি লেকচার 12। এর আগের লেকচারে আমরা বলেছিলাম লিম্ফোসাইট এবং মনোসাইট নিয়ে। লিম্ফোসাইটের টি সেল, বি সেল সম্পর্কে বিস্তারিত বলেছি। আজকে লিম্ফোসাইটের শুধু ন্যাচারাল কিলার সেল এবং দানাদার শ্বেতরক্ত কণিকা নিয়ে এই বিষয়ের উপর আলোচনা করা হবে। আমরা এর আগের লেকচারও এই ছবিটি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে ব্লাড যে স্টেম সেল রয়েছে, এখান থেকে মায়োলয়েড স্টেম সেল এবং লিম্ফয়েড স্টেম সেল, দুই ধরনের স্টেম সেল থাকে। এই দুই ধরনের স্টেম সেল থেকে মানুষের লোহিত রক্ত কণিকা বিভিন্ন উপাদানগুলি তৈরি হয়। ঠিক আছে, মায়োলয়েড স্টেম সেল থেকে এখানে রেড ব্লাড সেল এবং মায়োলোব্লাস্ট উৎপন্ন হয়, যেখান থেকে গ্রানুলোসাইট মানুষের শ্বেতরক্ত কণিকা গুরুত্বপূর্ণ অংশ ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল উৎপন্ন হয়। আমরা আজকে এই যে ধারার যে শ্বেতরক্ত কণিকা গ্রানুলোসাইট এগুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ মায়োলোব্লাস্ট নামক স্টেম সেল থেকে যে ধরনের শ্বেতরক্ত কণিকা উৎপন্ন হয় এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং ন্যাচারাল কিলার সেল সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে এখানে এটা লিম্ফয়েড স্টেম সেল থেকে উৎপন্ন হয়, এই অংশটি নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা আগে বলেছিলাম মানুষের রক্ত রসের মধ্যে ভাসমান তিন ধরনের আহ, রক্তের উপাদান রক্ত কণিকা থাকে এবং এই তিন ধরনের রক্ত কণিকার মধ্যে হচ্ছে লোহিত রক্ত কণিকা। এটির ছবি আপনারা দেখেছেন। আমরা বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আসতেছি। এরপরে হচ্ছে শ্বেতরক্ত কণিকা। শ্বেতরক্ত কণিকার মধ্যে এই বিষয়গুলো, এর মধ্যে লিম্ফোসাইট, মনোসাইট সম্পর্কে আমি অলরেডি বলেছি। আজকের এই লেকচারে আমরা বেসোফিল, ইউসিনোফিল এবং নিউট্রোফিল সম্পর্কে দেখবো আর কি। এরপরে অনুচক্রিতে আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকের এই লেকচারে ন্যাচারাল কিলার সেল এটা সম্পর্কে দেখবো। এটি হচ্ছে লিম্ফোসাইট। আমরা প্রথমে শুরুতে আপনারা ন্যাচারাল কিলার সেল হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি। এটা মানুষের লিম্ফোসাইটের একটি অংশ। যে সমস্ত সেলগুলো মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যেমন টি সেল, বি সেল এবং এর সাথে রয়েছে ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, এই ন্যাচারাল কিলার সেল এখানে এটি এটি দুটি অংশ থাকে। একটি হচ্ছে অ্যাক্টিভেটরি রিসিপ্টর আর একটা হচ্ছে ইনহিবিটরি রিসিপ্টর। আচ্ছা, অ্যাক্টিভেটরি রিসিপ্টরের মাধ্যমে সে ডাইরেক্ট টার্গেটকে অর্থাৎ জীবাণুকে আক্রমণ করে এবং ইনহিবিটরি রিসিপ্টরের মাধ্যমে সে জীবাণুকে মানুষের শরীরে প্রবেশে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে থাকে। ঠিক আছে, আবার এখানে ন্যাচারাল কিলার সেলের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যে লাল বর্ণের যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে ইনহিবিটরি রিসিপ্টর, অর্থাৎ এই অংশগুলো দ্বারা সে টার্গেটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে মানুষের শরীরকে সুরক্ষা দিয়ে থাকে। ইনহিবিটরকে বাধা দেয় মানুষের শরীরে প্রবেশ করার জন্য। আর অ্যাক্টিভেটরি রিসিপ্টরের মাধ্যমে সে ডিরেক্টলি ওই যে টার্গেট সেল রয়েছে এগুলোকে আক্রমণ করে। যে সবুজ অংশ দিয়ে যে বিষয়গুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে অ্যাক্টিভেটরি রিসিপ্টর। আশা করি এখানে যে ছবিটি আমি প্রদর্শন করেছি আপনাদের ক্ষেত্রেও আপনাদের এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আসলে ন্যাচারাল কিলার সেল শরীরে ঠিকভাবে কাজ করে। আমরা এখানে গাজী আজমলের বই থেকে কিছু কথা করেছি। যেমন হচ্ছে এই ন্যাচারাল কিলার সেল এক ধরনের লিম্ফোসাইট জাতীয় বিশেষ কোষ। ঠিক আছে, এটা সাধারণত যা টিউমার কোষ এবং ভাইরাস কোষের প্লাজমা ঝিল্লিতে কিছু নির্দিষ্ট পরিবর্তনকে শনাক্ত করে সেসব কোষগুলোকে সে ধ্বংস করে। এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলের প্রধান কাজ। এবং ন্যাচারাল কিলার সেল এরা কখনোই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু গ্রহণ করে না, কারণ আমরা জানি এটা একটা অ্যান্টিবডি বা লিম্ফোসাইট জাতীয় কোষ। আর লিম্ফোসাইট জাতীয় যে সমস্ত সেলগুলো রয়েছে মানুষের শরীরে প্রতিরক্ষা ব্যবস্থায়, এগুলো কখনোই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু গঠন করে। এগুলো প্রধান কাজ হচ্ছে জীবাণুকে বাধা দিবে মানুষের শরীরে প্রবেশের জন্য এবং জীবাণুকে আক্রমণ করে বিভিন্নভাবে সেই জীবাণুকে সে ধ্বংস করে থাকে। এর মধ্যে ন্যাচারাল কিলার সেল
মানে এরা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে জীবাণুর বিভিন্ন বিভিন্ন টার্গেট সেলের প্লাজমা ঝিল্লিকে ধ্বংস করে দেয়। ন্যাচারাল কিলার সেলের আক্রমণ দ্রুত টার্গেট কোষের ঝিল্লিতে একটি রন্ধ্রের সৃষ্টি করে এবং পরবর্তীতে সেটি কোষের নিউক্লিয়াসটি ছিন্ন ভিন্ন করে ফেলে ফেলে। এভাবেই সে মূলত কাজ করে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে সম্পূর্ণ ন্যাচারাল কিলার সেলের কিছু ছবি প্রদর্শন করেছি। এখানে ন্যাচারাল কিলার সেল কিভাবে এই যে এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল একটিভেশন এবং একটা লাইসিস দশায় সেইভাবে কাজ করে থাকে। এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে এন্টিজেন লাল বর্ণের, ঠিক আছে। যখন এই যে টি হেল্পার সেল একটিভেশন অংশে এটা প্রবেশ করে তখন ন্যাচারাল কিলার সেলের অবস্থা ঠিক এরকম হয়ে যায়। হ্যাঁ, ফ্যাগোসাইট গহ্বরের মধ্যে যখন আসে তখন এটাকে জীবাণু রোগের সে এইটাকে সে এই অবস্থায় রূপান্তর করে দেয়, অর্থাৎ তার কোষ ঝিল্লিকে ধ্বংস করে দেয় আর কি। অর্থাৎ আক্রমণের যে ভাইরাসের যে আক্রমণের যে মাত্রাটা এটাকে সে ধ্বংস করে দেয়, যেটার মাধ্যমে ভাইরাস মানুষের যে আক্রমণ করে ওটাকে ধ্বংস করে। লাইসিস প্রক্রিয়া সে কিভাবে কাজ করে, এখানে দেখা যাচ্ছে যে এই যে ন্যাচারাল কিলার সেল রয়েছে এটি ওই যে ভাইরাসকে এইভাবে ধরার পরে এটা তার ওই যে গহ্বরের ভিতরে নিয়ে চলে যায়, ফ্যাগোসাইট যে গহ্বর রয়েছে, এবং সেখানের মাধ্যমে এই সেলকে ইনফেক্টেড করে ফেলে আর কি। এই কোষটাকে ইনফেক্টেড করে ফেলে। আমরা আরেকটি ছবি এখানে প্রদর্শন করেছি যে এরা অ্যাক্টিভেশন রিসিপ্টর এবং ইনহিবিটরি রিসিপ্টরের মাধ্যমে ন্যাচারাল কিলার সেল কিভাবে জীবাণুকে ভক্ষণ করে থাকে। এই যে এটা হচ্ছে ইনহিবিটরি রিসিপ্টর আর এটা হচ্ছে অ্যাক্টিভেশন রিসিপ্টর, যেটার মাধ্যমে এই যে ন্যাচারাল কিলার সেল এই যে এনকে এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল আর এটা হচ্ছে ভাইরাস, ঠিক আছে। ইনহিবিটরির মাধ্যমে সে এটাকে অর্থাৎ ভাইরাসের যে ডিএনএ অংশটাকে মানে কোষের ভিতরে বা আমাদের ইনফেক্টেড সেলের মানে শরীরের মধ্যে প্রবেশে এটা বাধা সৃষ্টি করে থাকে, ইনহিবিটরের মধ্যে সে বাধা দেয়। আর এই যে অ্যাক্টিভেটরি সাইটের মাধ্যমে সে টার্গেট সেলের যে অংশটি রয়েছে এটিকে সে আক্রমণ করে, ঠিক আছে। আক্রমণের ফলে যে অবস্থা হয় সেটা এখানে দেখানো হয়েছে। ইনহিবিটরের মাধ্যমে সেটাকে বাধা দিল, বাধা দেওয়ার পর এই যে ডিএনএ অংশটা সে এটা আর মানুষের শরীরকে বা দেহকে এটা আক্রমণ করতে পারেনি, সে ফিরিয়ে নিয়েছে। কিন্তু এইটার মাধ্যমে সে অ্যাক্টিভেশন রিসিপ্টরের মাধ্যমে এটা লিগ্যান্ড তৈরি করছে আর কি, যার ফলে এটাকে ভাইরাসটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, ঠিক আছে। এবং এখান থেকে সাইটোকাইনিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয়। সাইটোকাইনিন হরমোনের প্রধান কাজ হচ্ছে আমাদের যে ক্ষত যে জায়গাগুলো রয়েছে এগুলোকে রিকভার করে ফেলে, ঠিক আছে। আশা করি এখানে ন্যাচারাল কিলার সেল সম্পর্কে আমি যা বলেছি মোটামুটি এটা এনাফ, ঠিক আছে। আপনারা যদি এর চেয়ে আরো অনেক মানে আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে গ্রানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা। আমরা এতক্ষণ যেটা দেখলাম হচ্ছে আহ অদানাদার শ্বেত রক্তকণিকা, আমাদের লিম্ফোসাইট মনোসাইট সে অবস্থা আমরা শেষ করেছি। এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রানুলোসাইট। আচ্ছা, গ্রানুলোসাইটের আমি ছবি দিয়ে দিয়েছি যে মানুষের যে শ্বেত রক্তকণিকা দানাদার যেগুলো থাকে আর কি এগুলোকে গ্রানুলোসাইট বলা হয়, যেমন বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল। আচ্ছা, এগুলোকে দানাদার কেন বলা হয়, কারণ এই সমস্ত কোষগুলির ভিতরে যে দানা জাতীয় পদার্থ থাকে। হ্যাঁ, আপনারা ছবি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে বেসোফিল, এই যে দানাদার অংশ রয়েছে এই সেলের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে ইউসিনোফিল, এটারও দানা রয়েছে, এবং নিউট্রোফিল, এটারও দানা রয়েছে। এই কারণে এটাকে বলা হচ্ছে দানাদার বা গ্রানুলোসাইট, ঠিক আছে। সাধারণত মানুষের যে শ্বেত রক্তকণিকা যে দানাদার শ্বেত রক্তকণিকা এটা তিন ধরনের, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং হচ্ছে বেসোফিল, এদের দানা থাকে। আচ্ছা, এইসব কণিকা সাইটোপ্লাজমের সূক্ষ্ম দানাময়, এই যে ছোট ছোট সূক্ষ্ম সাইটোপ্লাজমের সূক্ষ্ম দানা থাকে এবং 2 থেকে 7 খন্ড বিশিষ্ট নিউক্লিয়াস হয়। নিউক্লিয়াস গুলো অনেক সময় দেখা যায় 2 থেকে 7 খন্ড হয়ে যায়, এটা 3 খন্ড আছে এখানে, এটা 3 খন্ড এরকম, ঠিক আছে। 2 থেকে 7 খন্ড বিশিষ্ট নিউক্লিয়াস হয় এবং এদের ব্যাস প্রায় 12 থেকে 15 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এই দানাগুলো লিশম্যান রঞ্জকে নানাভাবে রঞ্জিত হয়, হ্যাঁ, কোনোটা নীল বর্ণ হয়, কোনোটা এখানে হচ্ছে সবুজ বর্ণের হয়, এরকম হয় আর কি। ঠিক আছে, এই দানাগুলো লিশম্যান রঞ্জকে ভিন্ন রঞ্জিত হয়। এই দানাগুলোকে লিউকোসাইট, এই লিউকোসাইট 3 ধরনের হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন লিশম্যান রঞ্জকের রঞ্জক ধারণের ক্ষমতার উপর ভিত্তি করে। নিউট্রোফিল সাইটোপ্লাজমে বর্ণহীন থাকে, নিউট্রোফিল সাধারণত কোনো বর্ণ দেখায় না ওই লিশম্যান রঞ্জকে। ইউসিনোফিল সাধারণত দানাগুলো ইউসিন রঞ্জক এটি লাল বর্ণ ধারণ করে, ইউসিনোফিল এবং বেসোফিল নীল বর্ণ ধারণ করে, ঠিক আছে। বেসোফিল নীল বর্ণ, এটা লাল বর্ণ, এটা মানে নিরপেক্ষ থেকে আর রং ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমেই এখানে আলোচনা যেটা করব সেটা হচ্ছে নিউট্রোফিল। আমরা প্রথমেই এখানে একটি নিউট্রোফিলের ছবি দেখিয়েছি। এই যে নিউট্রোফিল, এটা দানাগুলো হচ্ছে এটা নিউক্লিয়াস 3 খন্ড বিশিষ্ট দেখানো হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা,
আমরা এখানে আরেকটি নিউট্রোফিলের ছবি দিয়েছি, যে মানুষের নিউট্রোফিলের উৎপন্ন হয় মানুষের বন মেরু থেকে। বন মেরু থেকে হেমাটোপয়েটিক নামক স্টেম সেল থেকে নিউট্রোফিলের সৃষ্টি হয়। এখানে মাইলয়েড যে প্রোজেনিটর সেল রয়েছে এবং লিম্ফয়েড জেনিটর সেল রয়েছে। আমরা এর আগে ওইটি দেখিয়েছি, প্রথম স্লাইডে আপনারা দেখেছেন। এর মধ্যে মাইলয়েড যে প্রোজেনিটর সেল রয়েছে, এখান থেকে এই যে ইউসিনোফিল, বেসোফিল, এরিথ্রোসাইট এবং মনোসাইট উৎপন্ন হয়। মনোসাইট হবে ডেন্ড্রাইটিক সেল, আমরা এটা কিন্তু এর আগের লেকচারে বলেছি, ডেন্ড্রাইটিক সেল দেখিয়েছি, ঠিক আছে, জেনিকুলেটর সেল দেখিয়েছি। এরপরে হচ্ছে এই যে ম্যাক্রোফেজ কোষ এবং নিউট্রোফিল। তার হচ্ছে মায়োলয়েড জেনিটর সেল থেকেই এখানে নিউট্রোফিল উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ এটা হচ্ছে নিউট্রোফিল। এই নিউট্রোফিল উৎপন্ন হয় এই যে বন মেরুর যে হেমাটোপয়েটিক যে স্টেম সেল রয়েছে, এখান থেকে মায়োলয়েড প্রোজেনিটর সেল এবং প্রোজেনিটর সেল থেকে নিউট্রোফিল উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে, এটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, নিউট্রোফিল হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার বেশ বিশিষ্ট, 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত, প্রায় 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস নিয়ে থাকে। এবং এই নিউক্লিয়াস গুলো সূক্ষ্মতন্ত্র দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে। দেহের মোট শ্বেতরক্ত কণিকার প্রায় 60 থেকে 70% হচ্ছে নিউট্রোফিল। দেহের যত শ্বেতরক্ত কণিকা রয়েছে তার 60 থেকে 70% হচ্ছে নিউট্রোফিল, মনে রাখতে হবে। এসব কণিকা ক্ষণপতীয় প্রদর্শন করে ওই ম্যাক্রোফেজ কোষের মতো প্রায় 40 মাইক্রোমিটার পার মিনিট এরা চলাচল করতে পারে আর কি। যে আমরা ম্যাক্রোফেজ কোষ ধরে গিয়েছে, ম্যাক্রোফেজ কোষের ছোট ভাই আর, ঠিক আছে। একটা ম্যাক্রোফেজ কোষ 100টা ব্যাকটেরিয়া ধ্বংস করে, আর একটা নিউট্রোফিল একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াও মরে সেও মরে, ঠিক আছে, সেইভাবে কাজ করে থাকে। এবং এরা অস্থি মজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হয়, যে আমরা যেটা বলেছি হেমাটোপয়েটিক সেল থেকে উৎপন্ন হয়ে থাকে। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক প্রায় 100 বিলিয়ন বা 10,000 কোটি নিউট্রোফিল উৎপন্ন হয় প্রতিদিন, ঠিক আছে। এবং নিউট্রোফিল পরিণত অবস্থায় পৌঁছাতে প্রায় এক সপ্তাহের মতো সময় লাগে। এবং এগুলো তখন ক্ষণস্থায়ী রক্ত প্রবাহে প্রবেশ করে 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত এরা বেঁচে থাকে। কিন্তু যদি টিস্যুতে প্রবেশ করে তাহলে আরো বেশ কিছুদিন তারা বেঁচে থাকতে পারে। যেহেতু নিউট্রোফিল ক্ষণস্থায়ী, তাই যে কোনো সময় এদের এদের দেহের সুরক্ষায় তারা প্রথমে এগিয়ে আসে। অর্থাৎ নিউট্রোফিল নিজেই যদি জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন আরেকটা নিউট্রোফিল এসে তাকে সহায়তা করে, ঠিক আছে। ফলে অস্থি মজ্জায় যথেষ্ট পরিমাণ নিউট্রোফিল মজুদ থাকে, ঠিক আছে। কারণে নিউট্রোফিল যেহেতু এরা আকারে ছোট, এরা নিজেরা ইনফেক্টেড হয়ে যায় অনেক সময়, এক্ষেত্রে অস্থি মজ্জায় যথেষ্ট পরিমাণ নিউট্রোফিল সবসময় মজুদ থাকে। এখানে আমরা নিউট্রোফিল কিভাবে কাজ করে থাকে সেটা দেখিয়েছি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল বিভিন্ন ভাবে জীবাণুকে ভক্ষণ করে। এটা ডাইরেক্ট জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে। এটা সাইটোকাইনিন নামক হরমোন ফলন করে এই ব্যাকটেরিয়া বা টার্গেট সেলকে ধ্বংস করে। এবং এটা ডাইরেক্ট হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন নির্গত করে আর কি, যার ফলে হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। এভাবে ব্যাকটেরিয়াকে সে গ্রাস করে। এবং এটা হচ্ছে ডিগ্রেনুলেশন, অর্থাৎ এটা ব্যাকটেরিয়াকে মানে খন্ড খন্ড করে ফেলে আর কি। এই ধরনের এক ধরনের হরমোন নিঃসরণ করে, এনজাইম নিঃসরণ করে। আর এটা হচ্ছে নেটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করে থাকে। অর্থাৎ সে বিভিন্ন ভাবে জীবাণুর উপরে সে অ্যাটাক করে। অস্থিমজ্জার বাইরে সংবাহিত 100 বিলিয়ন বা নিউট্রোফিলের মধ্যে অর্ধেক থাকে টিস্যুতে এবং বাকি অর্ধেক থাকে রক্তবাহিকে। অর্থাৎ মানুষের শরীরে যত পরিমাণ নিউট্রোফিল উৎপন্ন হয় তার মধ্যে প্রায় অর্ধেক অংশ টিস্যুতে ঢুকে যায়, টিস্যুকে সুরক্ষা দেয়, এবং বাকি অর্ধেক মানুষের রক্তবাহিকায় চলাচল করে। যেগুলো রক্তবাহিকায় থাকে তার অর্ধেক থাকে মূল ও দ্রুত রক্তস্রোতে, এবং বাকি অর্ধেক চলে যায় ধীরে সুস্থে রক্তবাহিকা প্রাচীর ঘেঁষে, এবং সংকেত পাওয়ার সাথে সাথে এগুলো টিস্যুতে প্রবেশ করতে পারে। এরকম কন্ডিশন তারা সবসময় থাকে। নিউট্রোফিল হচ্ছে সক্রিয় ফ্যাগোসাইটোসিস শ্বেত রক্ত কণিকা, অর্থাৎ সে ডিরেক্টলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস সে ডাইরেক্টলি আক্রমণ করে তাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস করে। নিউট্রোফিলের পক্ষে ব্যাকটেরিয়ার চেয়ে বড় জীবাণু ভক্ষণ করা সম্ভব হয় না। তাই প্রতি ঘনমিলিটার রক্তে 3 থেকে 5 হাজার নিউট্রোফিল থাকে। এদের আয়ুষ্কাল প্রায় 2 থেকে 3 দিন থাকে। এই বিষয়গুলো হচ্ছে অনেকটা বিতর্কিত আর কি। তারপর গাজী আজমলের বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে 2 থেকে 5 দিন পর্যন্ত। তোমরা যারা ইন্টারমিডিয়েটে রয়েছে তোমার এই তথ্যগুলো আপাতত মুখস্থ রাখবে আর কি। তবে এই তথ্যগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে, আবার একই বইতে বিভিন্ন কথা বলা আছে আর কি, এরকম বিভ্রান্তিমূলক বিষয় রয়েছে আর কি। তবে বাস্তব কথা হচ্ছে শ্বেতরক্ত কণিকা মানুষের শরীরে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে, এবং এটির প্রকৃত তথ্য এখন বিশেষজ্ঞরা এই পর্যন্ত এই এর প্রকৃত তথ্য বলতে পারেনি যে নিউট্রোফিল মানুষের শরীরে শ্বেতরক্ত কণিকা কতদিন বেঁচে থাকে, বিভিন্ন ধরনের শ্বেতরক্ত কণিকা, ঠিক আছে। এবং
একটি নিউট্রোফিল 3 থেকে 10টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, এরপর নিউট্রোফিল নিজেও নিষ্ক্রিয় হয়ে মৃত্যুবরণ করে আর কি। ম্যাক্রোফেজ কোষ কিন্তু আরো বেশি ব্যাকটেরিয়া ধ্বংস করে, 100টির উপর ব্যাকটেরিয়া ধ্বংস করে সে আরো কয়েক মাস পর্যন্ত জীবিত থাকতে পারে। হ্যাঁ, ঠিক এরকম কথাই বলা আছে। আচ্ছা, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে ইউসিনোফিল এবং বেসোফিল। এখানে দুটি ছবি দেখানো হয়েছে। নিউট্রোফিলের মধ্যে, সরি, এখানে নিউট্রোফিল আর ইউসিনোফিল। ইউসিনোফিল বেসোফিল, যে নীল বর্ণের যে অংশটি আমরা দেখেছিলাম প্রথম স্লাইডে, এটি হচ্ছে ইউসিনোফিল। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেমে কিছু প্রোটিন মাস্ট কোষ ও বেসোফিল কোষের আশেপাশের তরলে হিস্টামিন, হেপারিন ও অন্যান্য পদার্থ ক্ষরণে উদ্দীপ্ত করে। ফলে স্থানীয় রক্ত প্রবাহ, টিস্যুতে তরল পদার্থ এবং প্লাজমা প্রোটিন প্রবেশ করে এবং স্থানীয় টিস্যুতে বিক্রিয়া বেড়ে যায়। এ কারণে সৃষ্ট প্রদাহের দ্বারা জীবাণু নিশ্চল এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে। অর্থাৎ এই মাস্ট কোষ মানুষের প্রোটিনে যে কিছু মাস্ট কোষ থাকে এবং বেসোফিল কোষের আশেপাশে হেপারিন নামক এক ধরনের তরল পদার্থ নিঃসরণ হয়। ঠিক আছে, অর্থাৎ ওই বেসোফিল কোষ থেকে হেপারিন নামক তরল পদার্থ নিঃসরণ, এটা হচ্ছে রক্তবাহিকার ভিতরে রক্ত জমাট বাঁধতে, রক্তকে বাধা দেয়। ঠিক আছে, এই ধরনের কাজ করে থাকে সে। এবং সে যেটা করে, যেটা হচ্ছে ফলে স্থানীয় রক্ত প্রবাহ এবং টিস্যুতে তরল পদার্থ, প্লাজমা প্রোটিন প্রবেশ করে। এর ফলে মানুষের দেহের যে অংশটি আক্রান্ত হয় সেখানে একটি প্রদাহ সৃষ্টি হয়। ঠিক আছে, প্রদাহ সৃষ্টি মানে হচ্ছে যে বিভিন্ন তরল টিস্যু, বিভিন্ন ধরনের আশেপাশের টিস্যু থেকে বিভিন্ন তরল পদার্থ, রক্ত প্রবাহ, এগুলো এসে এখানে জমতে থাকে আর কি। ফলে ওই অংশের মধ্যে একটা প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে জীবাণু সেখানে নিশ্চল হয়ে যায় এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে। মানে সে এরকম ভাবে বাধা দেয় আর কি জীবাণুকে মানুষের শরীরে। বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যেটা আমি আগেই বলেছি, যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। অর্থাৎ রক্ত যে চলাচল করে, এই রক্তগুলো ভিসকোসিটির কারণে, হ্যাঁ, এদের সান্দ্রতার কারণে রক্তগুলো জমাট বেঁধে যায় না। কারণ হচ্ছে এই বেসোফিল থেকে এক ধরনের হেপারিন জাতীয় তরল পদার্থ নিঃসৃত হয়, যার ফলে রক্তবাহিকার ভিতরে রক্ত চলাচলের সময় জমাট বেঁধে যায় না। ঠিক আছে, মানুষের এদের সংখ্যা প্রতি ঘন মিলিলিটার রক্তে 25 থেকে 200টির মতো, এবং এদের আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। এটা গাজী আজমলের বইয়ের মধ্যে এইভাবে আছে। ঠিক আছে, তোমরা এই বিষয়টি দেখবে আর কি। আচ্ছা, দানাদার লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো দানাদার যে লিউকোসাইট রয়েছে, এরা হিস্টামিন হিস্টামিন সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এবং ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে থাকে। এটা মনে হয়, এটা যারা ইন্টারমিডিয়েট রয়েছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে। ঠিক আছে, ইউসিনোফিলের কাজ হচ্ছে কৃমি জাতীয় যে লার্ভা রয়েছে এবং অ্যালার্জিক অ্যান্টিবডি রয়েছে, এগুলোকে ধ্বংস করে। এবং এদের সংখ্যা মানুষের দেহে প্রায় 150 থেকে 400টি এবং আয়ুষ্কাল 8 থেকে 12 দিন। জায়গা কি, আমরা আজকে রক্ত সংবহনতন্ত্রের উপরে, শ্বেত কণিকার উপরে যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা রক্ত সংবহনতন্ত্রের উপর আজকে যে বিষয়টি আলোচনা করেছি, এখানে মানুষের শ্বেত কণিকা আজকের এই লেকচারই শেষ হবে। আমরা পরবর্তীতে অনুচক্রিকা কণিকা নিয়ে আলোচনা করব। আর রক্ত সংবহনতন্ত্র, শ্বেত কণিকা মানুষের যেহেতু ইমিউন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি সম্পর্কে আমি আরো ফার্দার আলোচনা করবো আর কি। ঠিক আছে, পরবর্তী লেকচারগুলোতে যেমন মানুষের যে ইমিউন সিস্টেম রয়েছে, এখানে যখন আমি আলোচনায় আসবো তখন এগুলোর উপরে আরো বিস্তারিত আলোচনায় আসবে আর কি। যে এই মানুষের শ্বেত কণিকার এই প্রতিরক্ষা ব্যবস্থা, যে সমস্ত সেলগুলোর কথা বলছি, যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল, লিউকোসাইট, এই সমস্ত কোষগুলো কি কাজ করে, এগুলো আরো বিস্তারিত কাজ এবং অ্যাক্টিভেশন আমরা সেই ওই ইমিউন সিস্টেম অংশে আলোচনা করবো আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। জায়গা আর কি, আমরা পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।